হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন এক মন্দিরের সন্ধান দেব, দর্শন করাবো, যা দেখে আপনাদের মনে হতে পারে আপনারা যেন অবিকল দক্ষিণেশ্বর মন্দির এবং মন্দিরের মা ভবতারিণীকে দর্শন করছেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই মন্দিরে যেতে হলে কিভাবে যাবেন, কখন যাবেন এবং আরও যাবতীয় খুঁটিনাটি ডিটেলস আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে হুগলি জেলার ডানকুনিতে জগদীশপুরের রামকৃষ্ণ বাটির মা আনন্দময়ীর মন্দিরে। সেখানে যেতে হলে কিভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে আগে বলে দিই। শিয়ালদা ডানকুনি লোকাল ট্রেন ধরে ডানকুনি স্টেশনে নামতে হবে। ডানকুনি স্টেশন থেকে আপনারা জগদীশপুরে কিভাবে পৌঁছবেন সেটা আমি স্টেশনে নেমে আপনাদেরকে বলছি। আপনারা যারা হাওড়া থেকে যেতে চান তারা যেতে পারেন। হাওড়া থেকে যেতে হলে হাওড়া থেকে ডাইরেক্ট 57A বাস থাকে, যেটা জগদীশপুর হয়ে যায় এবং মন্দিরের সামনে দিয়েই যায়। ওই বাসে করে আপনারা চাইলে হাওড়া থেকে ডাইরেক্ট মন্দিরে এসে পৌঁছতে পারেন। দমদম থেকে ডানকুনির দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার, আর যেতে সময় লাগে মোটামুটি আধ ঘন্টা মতো, আর মাঝখানে পড়ে 5টা স্টেশন। বেশ দূরের লং জার্নি হলে, বিশেষ করে ট্রেনে করে লং জার্নি হলে আমার সেই জার্নিটা ভীষণ উপভোগ্য লাগে ছোটোবেলা থেকেই। তাই জন্য চেষ্টা করি ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব সেই জার্নিটার অংশ তুলে রাখতে, স্মৃতি করে রাখতে। তাই সেই স্মৃতির বেশ কিছু অংশটা আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিই। আপনাদের কার কার এরকম আমার মতো ট্রেনের লং জার্নি, মোটামুটি লং জার্নি বা অনেক বেশি লং জার্নি ভাল লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভাল লাগে চারপাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে কখন যে স্টেশন এসে পৌঁছে যায়, কখন যে সময় পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না। যাই হোক, ট্রেনটা অলরেডি ডানকুনি স্টেশনে ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে ডানকুনি স্টেশনে নেমে কিভাবে যেতে হবে সেটা আপনাদেরকে বলছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকটা। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে জাস্ট সোজা একটুখানি গেলেই আপনারা টোটো পেয়ে যাবেন জগদীশপুরে যাওয়ার। ভাড়া নেবে 20 টাকা এবং সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট। আর একদম আমাকে এরকম মন্দিরের গেটের সামনে নামিয়েছিল, যেহেতু রাস্তার উপরেই মন্দিরটা, মন্দিরের যে তোরণ আছে তার সামনেই আমাকে নামিয়ে দিয়েছিল। তোরণের উপরে রয়েছে 3টি চূড়া মতন অংশ। মাঝখানের চূড়াটিতে রয়েছে সিদ্ধিদাতা গণেশের ছবি, ডান দিকে স্তম্ভ মতন অংশে রয়েছে দেবাদিদেব মহাদেব এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি, আর বাঁদিকের স্তম্ভে বসানো রয়েছে মা আনন্দময়ী এবং মা শারদার ছবি। আর তোরণের একদম মধ্যখানে বিশাল বড় লোহার গেট রয়েছে, যাতে 4 চাকার গাড়ি সেখান দিয়ে ঢুকতে পারে। আর তার পাশে একটা ছোট্ট আরেকটা গেট রয়েছে, সেখানে যদি বিশেষ দিনে ভিড় হয় তাহলে সেখান দিয়ে যাতে মানুষরা যাতায়াত করতে পারে। বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে বা জায়গা জুড়ে এই মন্দিরটা অবস্থিত এবং ভীষণ সবুজ গাছগাছালিতে ভরা। প্রচণ্ড শান্ত এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই মন্দির। সামনে গিয়ে দাঁড়ালে, চোখ বন্ধ করে খুললে এক পলকে দেখে মনে হবে যেন দক্ষিণেশ্বরের মন্দিরের সামনেই আপনারা দাঁড়িয়ে আছেন। আমি যেদিন গেছিলাম সেদিন মন্দিরের সামনের রাস্তায় কাজ চলছিল, খুব সম্ভবত রাস্তাকে আবার বাঁধানো হবে। তাই জন্যই আপনারা ভিডিওতে এই রাস্তায় পুরো রাস্তা জুড়ে ইট পাতা দেখতে পাচ্ছেন। 9টি চূড়া বিশিষ্ট অথবা নবরত্ন শৈলীর এই মন্দিরের রয়েছে 3টে প্রবেশদ্বার, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ। মায়ের মুখ দক্ষিণমুখী। মায়ের গর্ভগৃহের সামনাসামনি অবস্থিত বিশাল নাট মন্দির এবং এই মন্দির প্রাঙ্গণে মায়ের মন্দির ছাড়াও রয়েছে রাধা গোবিন্দের মন্দির। প্রসঙ্গত উল্লেখ্য যে এই মন্দির প্রাঙ্গণে আগে রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে মা আনন্দময়ীর মন্দির প্রতিষ্ঠা করা হয়।
মায়ের গর্ভগৃহের একদম সামনাসামনি অবস্থিত এই সুবিশাল নাট মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বরের নাট মন্দিরেরই অনুরূপ। 5 ধাপ সিঁড়ি পেরিয়ে প্রবেশ করতে হয় নাট মন্দিরে। 16টি গোলাকার স্তম্ভের উপর নির্মিত হয়েছিল এই নাট মন্দিরটি। অনেক দূর থেকে আসা ভক্তরা, দর্শনার্থীরা যাতে এই নাট মন্দিরে বসে বিশ্রাম নিতে পারেন, এবং শুধু তাই নয়, নাট মন্দিরে বসলে ওনারা মায়ের গর্ভগৃহে মায়ের বিগ্রহ একদম সামনাসামনি দেখতে পাবেন। মায়ের পুজো যাতে ভালো করে দেখতে পান তার জন্য ব্যবস্থাও রয়েছে। নাট মন্দিরের সিলিংয়ে অনেকগুলো ফ্যান রয়েছে যাতে দূর থেকে আসা দর্শনার্থীদের বা কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তারা একটু আরাম করে বসতে পারেন। এবং এই মন্দিরে যখন ভিড় হয় তখনও যাতে মানুষদের বসতে অসুবিধা না হয় তার জন্যও ব্যবস্থা রয়েছে। নাট মন্দিরের এক অংশে কাচের শোকেসের মধ্যে দশমহাবিদ্যার বিগ্রহ স্থাপিত রয়েছে। নাট মন্দিরের সামনে দাঁড়ালে গর্ভগৃহে মা আনন্দময়ীর বিগ্রহ সামনাসামনি দেখা যায়। নাট মন্দির এবং মূল মন্দিরের মধ্যস্থলে রয়েছে কাঠের বেড়া দিয়ে ঘেরা হাড়িকাঠ, যা দেখে বোঝা যায় একসময় এই মন্দিরে বলিপ্রথা চালু থাকলেও আজ তা বিলীন। মন্দির প্রাঙ্গণের একটা অংশে নাট মন্দিরের পাশেই রয়েছে মন্দির কর্তৃপক্ষের নিজস্ব বাগান এবং পুকুর। এই বাগানে মন্দির কর্তৃপক্ষর তরফ থেকে বিভিন্ন সময় চাষ করা হয়ে থাকে, সবজি লাগানো হয়ে থাকে। এবং এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, সেই পুকুরে এই মন্দিরে যে দুর্গা পুজো হয় সেই দুর্গা মূর্তি ভাসান দেওয়া হয়, এবং মন্দিরের নানা কাজের জন্য এই পুকুরের জল ব্যবহার করা হয়ে থাকে। আমি যেদিন গেছিলাম সেদিন এই বাগানের গেটটা বন্ধ, মানে তালা দেওয়া ছিল, তাই জন্য ভিতরে ঢুকে দেখাতে পারিনি। মনে হয় খুব সম্ভবত বর্ষার জন্য তালা দিয়ে রেখেছে যাতে কেউ ঢুকে গেলে পড়ে না যায়, কারণ ভিতরের জায়গাটা খুবই স্লিপারি, তাই জন্য মনে হয় তালা দেওয়া ছিল। যাই হোক, আমি বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। রাধা গোবিন্দ মন্দিরের ঠিক একদম পাশেই অবস্থিত রয়েছে ত্রিমুখী দালান বিশিষ্ট একটি ছোট্ট ঘর মতন অংশ, যেখানে স্থাপিত রয়েছে এই মন্দিরেরই প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী হারাধন চক্রবর্তীর একটি বিগ্রহ। এবং শ্রী হারাধন চক্রবর্তীর বিগ্রহের পাশে রয়েছে ওনার সহধর্মিণীর একটি ছবি। ইনি হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী হারাধন চক্রবর্তী, যিনি একদা দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। মা আনন্দময়ীর মূল মন্দিরের পিছনের দিকের অংশে রয়েছে 3টি ত্রিভুজ আকৃতির চূড়া বিশিষ্ট বিস্তীর্ণ দালান নিয়ে রাধা গোবিন্দের গর্ভগৃহ। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে ডান দিকে ধূপ মোমবাতি জ্বালানোর একটা জায়গা। এই মন্দিরে গিয়ে আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে যতক্ষণ ঠাকুর মশাই গর্ভগৃহে পুজো করেন ততক্ষণই গর্ভগৃহের কোলাপসেবল গেটটা খোলা থাকে, বাকি সময় বন্ধ থাকে। তাই জন্য গেটের বাইরে থেকেই আমাকে ভিডিওটা করতে হয়েছে। যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে ভালো করে তুলে ধরার চেষ্টা করেছি। গর্ভগৃহে কাঠের সুন্দর সুসজ্জিত সিংহাসনে রয়েছে কষ্টি পাথরের কৃষ্ণ বিগ্রহ এবং শ্বেত পাথরের রাধার বিগ্রহ।
গর্ভগৃহে রাধা গোবিন্দের বিগ্রহ ছাড়াও রয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার বিগ্রহ, নারুগোপালের বিগ্রহ, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি ছবি এবং রয়েছে বাবা লোকনাথের একটি বড় বিগ্রহ। এই মন্দিরে রাধা গোবিন্দকে নিরামিষ ভোগ প্রসাদ নিবেদন করা হয় এবং মা আনন্দময়ীকে আমিষ ভোগ প্রসাদ নিবেদন করা হয় এবং ভক্তদের জন্য ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থাও মন্দিরে আছে। ভক্তরা চাইলে এই মন্দিরে আমিষ এবং নিরামিষ দুই প্রসাদই গ্রহণ করতে পারেন বা নিয়ে যেতে পারেন। আমিষ প্রসাদ 100 টাকায় পাওয়া যায়। আমিষ প্রসাদের মূল্য 100 টাকা এবং নিরামিষ প্রসাদের মূল্য হচ্ছে 70 টাকা। মূল মন্দিরের মা আনন্দময়ীর মন্দিরের ডান দিকের অংশে সিঁড়ি দিয়ে ওঠার পাশেই চোখে পড়বে একটি চূড়া বিশিষ্ট অংশে বজরংবলীর বিগ্রহ। এখানে আসা প্রত্যেক ভক্তই যারা মায়ের পুজো দিয়ে থাকেন তারা এই বজরংবলীর মূর্তিতেও এসে পুজো করে যান। এই মন্দির তৈরি হওয়ার পিছনে রয়েছে একটি সুন্দর ইতিহাস, যে ইতিহাস আমি সংক্ষেপে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন স্বর্গীয় শ্রী হারাধন চক্রবর্তী, যেটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি। উনি দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। দীর্ঘ 45 বছর ধরে মায়ের নিষ্ঠা ভরে সেবা করে গেছেন। একদিন তিনি মায়ের স্বপ্নাদেশ পান যে ভবতারিণীর মন্দিরের অনুরূপে একটি মন্দির নির্মাণ করে মা আনন্দময়ীর বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। মায়ের স্বপ্নাদেশের কথা জানার পর বহু ভক্ত ওনাকে অর্থ সাহায্য করেন এই মন্দির প্রতিষ্ঠা করতে। যদিও এই মন্দির প্রাঙ্গণে প্রথমে রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, যেমনটা আমি আপনাদেরকে আগে বলেছি, পরে 1396 বঙ্গাব্দে উনি এই মা আনন্দময়ীর মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং পরে 2002 সালে এই সুন্দর নয়চূড়া বিশিষ্ট মন্দিরটি প্রতিষ্ঠা হয়। গর্ভগৃহে সুসজ্জিত সিংহাসনে কোষ্ঠী পাথরের মা আনন্দময়ীর বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। মা এখানে দক্ষিণাকালী রূপে পূজিতা হন। সবরূপী মহাদেবের উপরে মা আনন্দময়ী খড়গমুণ্ড হস্তে বিরাজমান। মায়ের বিগ্রহ ছাড়াও এখানে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, দেবী শারদার বিগ্রহ এবং সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ এবং নারায়ণশিলা। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেলে খোলে 4:10 অথবা 4:15 নাগাদ এবং বন্ধ হয় রাত 8:30টার সময়। আর সন্ধ্যারতি হয় সন্ধে 7টার সময়। মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য মন্দিরে বেশ খানিকটা বড় জায়গা রয়েছে, যেই জায়গা জুড়ে মায়ের গর্ভগৃহ প্রদক্ষিণ করা যায়। মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে আপনাদেরকে সকাল 8:30 থেকে 9টার মধ্যে মন্দিরে এসে এখানে কুপন কাটতে হবে। আগে থেকে কুপন কাটার কোনো ব্যবস্থা নেই এখানে, তাই জন্য সকাল সকাল এসে কুপন সংগ্রহ করে নিতে হবে আপনাকে। নিরামিষ ভোগ প্রসাদ গ্রহণ করলে 70 টাকা এবং আমিষ ভোগ প্রসাদ গ্রহণ করলে 100 টাকা। এই মন্দিরে বসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, আপনারা চাইলে নিয়েও যেতে পারেন। মন্দিরের বাদিকের অংশে, মানে মূল মন্দিরের বাদিকের অংশে এখানে রয়েছে এখানকার যারা পুরোহিত বা সেবায়েত আছেন তাদের থাকার ঘর এবং বসিয়ে যে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা ওটার ঘরও রয়েছে এখানে। এবং এই মন্দিরের যিনি পুরোহিত মশাই আছেন উনি নিজের হাতে নিষ্ঠা ভরে এখানে মা এবং রাধা গোবিন্দের ভোগ প্রসাদ প্রস্তুত করেন। হাতে একদিনের ছুটি থাকলে নিজের পরিবারকে নিয়ে অবশ্যই একবার এই মন্দির দর্শন করে যাবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। চ্যানেলের সমস্ত নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সাথে সাথে আপনারা সমস্ত নোটিফিকেশান পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।